আমি পপি ডাকি, ওর ডাক নাম হচ্ছে পপি। তো পপিকে নিয়ে আলোচনা হতে গিয়ে দেখা গেল যে ৩-৪ জনের নাম চলে আসতো এই আলোচনার মধ্যে। একজন হচ্ছে জাফর ইকবাল, একজন হচ্ছে আনফর্চুনেটলি দুই এক সময় আমি আমার নামও শুনেছি, ফারুকের নামও শুনেছি অনেকবার, অনেক বেশি শুনেছি। তারপরে উজ্জ্বলের নামও শুনেছি একটু কম। ছবিতে অভিনয় করার সময় আমি শাবানাকে অফার করেছিলাম, করেনি। ববিতাকেও অফার করেছিলাম, করেনি। সুচরিতাকেও অফার করেছিলাম, সেও বলেছে করব। একদিন আগে বলে যে আমার নানুর অসুখ, হাসপাতালে এসে ভর্তি হয়েছে, করব না। ওই মেয়েটা যখন স্ট্রেট গাড়িতে করে নামলো, হঠাৎ আমি রুমের মধ্যে বসে আছি, শুনলাম চিৎকার করছে সব মিলে, ফ্লপ ফ্লপ ফ্লপ। আসসালামু আলাইকুম। আমি তো একটা কথা প্রথমেই বলেছি যে ছবিতে আমরা যখন কাজ করি তখন আমাদের সাথে ব্যক্তির সম্পর্কটা হয় না। আমাদের ওই যে আমি আগেই বললাম যে কবরীর সাথে আমি ওনার রুমেও আমি যাইনি কখনো। তখন সহশিল্পী হিসাবে কিন্তু তুমি অনেক কিছুই বলতাম, বুকের মধ্যে জড়িয়েও ধরতাম, কিন্তু সেটা আমার সহশিল্পী হিসাবে, আমার আমার কো আর্টিস্ট হিসাবে আমিও তাকে মনে করতাম যে আমার সাথে কাজ করার আরেকজন লোক, অ্যান্ড মাই কম্পিটেন্ট। সে ভালো করার চেষ্টা করবে, আমাকে বিট করার চেষ্টা করবে। আমারও চেষ্টা থাকতো যে আমি তাকে ভালো করব, আমি তার চেয়ে ভালো করব, আমি তাকে চেয়ে বিট করব। কিন্তু এর বাইরেও তো কিছুটা সময় থাকতো। শর্ট দেওয়া শেষ হয়ে গেল, আর একটা সময় রেডি করা যাচ্ছে, লাইট করছে, 15 মিনিট 20 মিনিট বসে বসে গল্প করতাম। তো কারণ গল্প করার সময় যার সাথে মানুষের আইকিউ বনে, তার সাথেই গল্প হয়। আর আমি হয়তো ফুটবল খেলা বললাম, যে মেসি বা রোনাল্ডোর নাম বললাম, আরেকজন বললো যে রোনাল্ডো কে ভাই, মেসি কে ভাই, তার সাথে তার গল্প চলে না। অথবা আমি ক্রিকেটের কথা বলতে গিয়ে যদি আমি বলি সাকিবের কথা বললাম বা গেইলের কথা বললাম, এরা কারা? হানিফ মোহাম্মদের কথা বলা তো তখন মাথা থেকে উড়ে চলে যাবে, তাহলে আমি গল্প করবো কি? তো এই ক্যাটাগরি যাদের সাথে আইকিউটা মেলে তাদের সাথে গল্প করা যায়। তো ববিতাকে সাথে গল্প করা যেত। অনেকে বলতো যে বই পড়ে ববিতা সেটে আসার পরে, দুই একজনে বলতো, আমি কখনো এইরকম, হ্যাঁ কিছু জিনিস তো তাকে শিখতে হয়েছে। আমি প্রথমেই বলেছি যেটা, যে যাদের ভাষা সে জানতো না, সেই ভাষাগুলোরও কিছু, এটা তো আমরা এখনও শিখি। আমার এক ফ্রেন্ড আছে জাপানিজ, তাকে আমি লিখি যে তোমরা জাপানে আমি ভালো আছি কি বলো। চায়নায় একটা ফ্রেন্ড আছে, তাকেও আমি একই প্রশ্ন করি, সে আবার আমাকে উল্টো প্রশ্ন করে একই, তোমরা কি বলো। ও যেটা বলে সেটা আমার শেখা হলো, আমি যেটা বলি সেটাও হয়তো শিখলো। পরের বার গুড নাইট, এখন রাত্রিবেলা গিয়ে দেখবো যে গুড নাইট সে ওই আমার বাংলা ভাষায় বলছে গুড নাইট। আমরা পরে বলছি গুড নাইট না, আমরা বলি শুভরাত্রি। হয়তো দেখা যাবে যে শুভরাত্রি না বলতে পেরে একটা অন্য রকম উচ্চারণে, ইংরেজিতে লিখছে তো উচ্চারণে শুভ বা এই ক্যাটাগরির কোনো কিছু হয়ে যাচ্ছে। তো এই ক্যাটাগরির যে পড়াশোনা করতো, এই পড়াশোনা কিন্তু সেই পড়াশোনা না যেটা মানুষ বদনাম করে। এটা সেই পড়াশোনা না। কিছু কিছু জিনিস তো সে বাইরে যাবে, একটা দেশের বাইরে যাবে, সে অনেক জায়গায় যেত। তো বাইরে যাবে যখন, তখন সেই জায়গায় চলনীয় কিছু কথাবার্তা তো আমরা সবাই, আমাদের সৌদি আরবে যায় তাদেরকে আমরা কিছু শিখি না, কেমন আছেন, কায়ফা হালুকা, ভালো আছি, এই ক্যাটাগরির তো অনেকে শিখে আসে, আমরা আবার এটা এখানে শিখি। তো এবং সেটা যদি কি বইয়ের মধ্যে দুই একজন পড়ে যদি দুই একটু শিখে, তো এতে তো তারকে ক্রেডিট দেবো, দিস গোজ টু হার ক্রেডিট। তবে আমি যেটা বললাম সেটা কিন্তু চরম সত্যি, যে ববিতা যদি শিখে থাকে সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় নিজ প্রয়োজনে বাইরে বিদেশে যাবে, তাশকেন্দের কিছু ভাষা ওই তাশকেন্দে যাওয়ার আগে ওই পড়তো, যে তাশকেন্দে কোনটা মস্কোর ভাষা বললে পরে ওরা ভালো বলবে, তুমি কেমন আছো, আমি ভালো আছি, তোমরা ভালো আছো, আমি তোমাদের বাংলাদেশ থেকে আসছি, আমরা ভালো আছি, আমরা তোমাদের খুব ভালোবাসি, এই ক্যাটাগরির কিছু শব্দগুলো তারা শিখতো। এটা তো যারা যারা বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে বা যারা একটু জানতে চায় তারা এগুলো শেখে। অনেকে তার সম্পর্কে যেগুলো প্রচার করে সেগুলো হচ্ছে কি, অনেকে যেটা পায় না সেটা নিয়ে অনেক রকম কথা বলতে পছন্দ করে, 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে যে আমি যেটা একেবারে শুরুতে বলেছি, যে আজকাল বিনোদনের পাতায় প্রথম পাতায়
একেবারে প্রত্যেকটা পেপারের একটা করে পাতাই থাকে বিনোদন। সেখানে বিনোদন থাকে না, সেখানে থাকে কার ঘরে কে কী করলো, কে কোন জায়গায় প্রেম করলো। ঘরের ব্যাপারটা তো ঘরের, ঘর স্বামী স্ত্রীর ঘরের কী ব্যাপারটা, সেটা তো স্বামীও বাইরে এসে বারান্দায় এসে বলবে, কারো সামনে বলবে না। তো সেইটা নিয়ে আমাদের আজকালকার পেপারগুলো নিউজ করে। ওই সময় নিউজ এইগুলো না হলেও আলোচনা হতো এবং আলোচনাগুলোকে আমরা সবাই খুব মজাই করতাম, আমরা এটাকে মাইন্ড করতাম না কেউ, কারণ আলোচনাটা এত সুন্দর আলোচনা হতো। যেমন পপিকে নিয়েই আমি পপি ডাকি, ওর ডাক নাম হচ্ছে পপি। তো পপিকে নিয়ে আলোচনা হতে গিয়ে দেখা গেল যে 3-4 জনের নাম চলে আসতো এই আলোচনার মধ্যে। একজন হচ্ছে জাফর ইকবাল, একজন হচ্ছে আনফর্চুনেটলি দুই এক সময় আমি আমার নামও শুনেছি, আবার ফারুকের নামও শুনেছি অনেকবার, অনেক বেশি শুনেছি। তারপরে আরেকজন, আর উজ্জ্বলের নামও শুনেছি একটু কম। এই 4 জনের মধ্যে এই 3টার বেশি শুনেছি, উজ্জ্বলের নামটা একটু কম শুনেছি। আমি ব্যক্তিগতভাবে আমি যেটা বলবো এটার সম্পর্কে, সেটা হচ্ছে যে ববিতাকে আমি খুব কাছাকাছি থেকে অনেক বছর দেখেছি। ববিতা যদি ভালোবাসা ঠিক না, কিন্তু কৈশোরের প্রেম বলতে যদি কিছু বোঝা যায়, যখন প্রেম কি তাও বোঝে না, বা ভালোবাসা কি তাও বোঝে না, কিন্তু একটা ছেলেকে ভালো লাগলো, ওর সাথে গল্প করতে ভালো লাগতেছে, ওর সাথে কথা বলতে ভালো লাগতেছে, হাসতে ভালো লাগতেছে, দুজনে মিলে ঘুষাঘুষি করতেও ভালো লাগতেছে, মানে এই ক্যাটাগরির একটা বন্ধুত্বপূর্ণ একটা রিলেটেড সম্পর্ক ছিল অনলি জাফর ইকবালের সাথে। সেটাই আস্তে আস্তে একটু বড় হয়েছে যখন, তখন হয়তো ভালোবাসা একটু যদি কিছু থেকে মানে করে থাকে, তাহলে দ্যাট ইজ অনলি জাফর ইকবাল। এর মধ্যে আর দ্বিতীয় কেউ নাক ঢোকানোরও কোনো সম্ভাবনা নাই এবং এটা বলারও কোনো ইয়ে নেই। আর আমার সম্পর্কে যেটা বলা হয়, সেটা হয়তো এই কারণের জন্য বলা হয় যে ববিতাকে অটোমেটিক্যালি সবাই জানে এবং নিজে ইংরেজি টিংরেজি বলে, শিক্ষিত, জানে যে পারভেজ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে, নাম করা স্টুডেন্ট লিডার, বা ফিল্মের হিরো হিসাবেও আমাদের অত্যন্ত প্রিয় একজন লোক, আর ওনার সাথে বেশি ছবি করেছে। তো সেই কারণের জন্য আমাদের সাথে এবং আমাদের সাথে দুজনের অত্যন্ত একটা আলাপ আলোচনা করতে গেলে দেখা যেত যে আমরা দুজন থাকলে, অন্য লোক থাকলে ওর দুজনের সাথেই কথা বলছি। সে কারণের জন্য একটা ভুল একটা ধারণা ছিল, কিন্তু এটা নিয়ে এমন কোনো নিউজ হয়নি যে নিউজ নিয়ে আমরা কোনো দিন রাগ করেছি, কারণ আমরা এটা নিয়ে হাসি ঠাট্টাই করেছি, আলাপ আলোচনা করেছি। এবং এর পরবর্তী পর্যায়ে যাকে নিয়ে কথা হয়েছে এটা শুনতাম, সেটা হচ্ছে ফারুককে নিয়ে। ফারুকের সাথে অনেকগুলো ছবি করেছে, সহশিল্পী হিসাবে ছবি করেছে, এবং তার সাথে একটা সম্পর্ক, ভালো সম্পর্ক, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, শহরের বাইরে থেকে কাজ করেছে তারা, অনেক অনেক দিন শহরের বাইরে থেকেছে। তো বাইরে থাকলে রাতের বেলা তো অনেকটা ফ্রি থাকতো, তারা গল্প করতো, তারা সবাই মিলে, আমজাদ হোসেন, ফারুক, আনোয়ার ভাই, ববিতা, এরা সবাই মিলে, রওশন জামিল, এরা মিলে হইচই করতো, গান গাইতো, সব মিলে একসাথে। এইটাকেই মানুষ অন্যরকমভাবে আলাপ আলোচনার মধ্যে আনতো, রসালো আলাপ আলোচনার মধ্যে আনতো। কিন্তু এইটা নিয়ে যারা নিউজ করেছে তারা কেউ কিন্তু খারাপ কোনো ইঙ্গিত কোনোদিন করেনি, যে কারণের জন্য আমরা এটাকে নিয়ে আমরা কখনোই নিজেদের মধ্যেও কোনো এটা টাচ করিনি, এবং আমরা এটাকে নিয়ে আমরা কখনো বিব্রতও বোধ করিনি। এটা হচ্ছে, দিস ইজ দ্য ট্রুথ। আমার এপার ওপর আজও যারা দেখেছেন তারা আজও এপার ওপারকে মনে রাখেন, তারা অনেকেই ভুলতে পারেন না এপার ওপার। আমি জানি না কী কারণের জন্যে, তবে আমার নিজের কাছেও আমার এটা পরিচালক হিসেবে 2 নম্বর ছবি। আমি শুধু এটুকু জানি যে এই ছবিটা করতে আমার অনেক মানে বাধার সম্মুখীন হতে হয়েছে অনেক কিছু। যেমন এই ছবিতে অভিনয় করার সময় আমি শাবানাকে অফার করেছিলাম, করেনি। ববিতাকেও অফার করেছিলাম, করেনি, বলে যে 30 দিন আউটডোরে থাকতে পারবো না। সুচরিতাকেও অফার করেছিলাম, সেও বলেছে করব। একদিন আগে বলে যে আমার নানুর অসুখ, হাসপাতালে এসে ভর্তি হয়েছে, করব না। তো আমার কেন যেন হঠাৎ মনে হলো যে এই চলচ্চিত্র জগতের অনেকেই বোধহয় আমাকে খুব একটা পছন্দ করছে না, যে কারণের জন্য এরা আমাকে সহযোগিতা করার পরিবর্তে আটকে রাখছে কিছুটা। যেমন কবরীকে আমি বলি না, এই কবরী ক্যারেক্টারের জন্য আমার কাছে মানানসই মনে হয়নি।
ও ও যদি মানানসই মনে হতো তাহলে ও নিশ্চয়ই করতো, ওই সব পরোয়া করে না। আমি তখন ইউনিট নিয়ে চলে গেলাম এবং সিলেট, আমাকে অনেকে নিষেধ করলো যে সিলেটে আপনি যাবেন না, সিলেটে বাবা শাহজালালের দরগা, ওখানে কোনো ছবি শুটিং হয় না। ওখানে একজন ছবি শুটিং করতে গিয়েছিল আমাদের কথা না শুনে শুটিং করতে যাওয়ার পরে রহমান ভাই ফিরে আসার সময় ট্রাক অ্যাক্সিডেন্ট করে ওনার একটা পা কেটে ফেলতে হয়েছে। তো ওই সিলেটের লোকজনরা এবং বাইরের লোকজনরা বলতো যে ওই বাবা শাহজালালের দরগায় উনি, শাহপরানের দরগায় উনি হয়তো অসম্মানজনক কিছু করেছেন বা আর কিছু করেছেন, এই জন্য এখানে এই এলাকায় শুটিং করা অপছন্দনীয়। আমি কিন্তু স্ট্রেইট চলে গেলাম এবং যাবার সময় সুমিতা দেবীকে আমি বলে গেলাম যে আপনি এই ছবির আর্টিস্ট, আপনার কাজটা আমি পরে রাখবো, আপনি একটু দয়া করে কলকাতা যান। কলকাতায় গিয়ে যে কোনো আর্টিস্ট পান, আপনি যে কোনো আর্টিস্ট, আপনি যদি এক্সট্রা একটা মেয়েকেও পান, আপনি সেই এক্সট্রা মেয়েটাকে আপনি তুলে নিয়ে আসবেন, আমি আমার ছবি নায়িকা বানাবো। বলছি আপনি দেখবেন না পারবেন? বললো কিচ্ছু দেখবো না, দেখার দরকার নাই। আই ওয়াজ রাদার অ্যাংরি স্লাইটলি দেন, এই 2-3 জন আমাকে এইটা করার কারণের জন্যে। চলে গেলাম আউটডোরে এবং আউটডোরে গিয়ে আমি প্রথম দিনই ওই আমার সমস্ত ইউনিট নিয়ে আমি বাবা শাহজালালের দরগায় গেলাম। দরগায় যাওয়ার পরে আমি গিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম। আল্লাহর কাছে দোয়া করার পরে বাবা শাহজালালের দরগায় তো গিয়ে হাত তুলে বললাম যে আল্লাহ, তোমার প্রিয় বান্দা যারা, তাদের মধ্যে বাবা শাহজালাল একজন প্রিয়, কারণ তার মাধ্যমেই বাংলাদেশে তোমার ধর্ম প্রচারিত হয়েছে, তোমার নাম প্রচারিত হয়েছে। তো বাবা শাহজালাল দরবারে আমি যে জায়গায়, সেই পবিত্র জায়গায় আমি এসেছি। আমি বললাম যে বাবা, আমি তোমার পবিত্র জায়গাতে আমি আসছি, আমার জন্য দোয়া করো, বা আমার যাতে আমি সব কিছু সুন্দরভাবে করতে পারি, আমার জন্য কোনো রকম অসুবিধা না হয়, এবং আমাকে মানুষ যেন এই কথা না বলতে পারে যে বাবা শাহজালালের দরগায় গিয়েছিল, ওইখানে গিয়েছিল শুটিং করার জন্য, সেই শুটিংটা সঠিক হয়নি, ওর এই ক্ষতি হয়েছে। আমি তোমার কাছে রেখে দিয়ে আল্লাহর হেফাজতে আমি শুটিং করতে চলে গেলাম। তো সবাই দোয়া টোয়া করে নামাজ টামাজ পরে আমরা শুটিং করতে চলে গেলাম। শুটিং করলাম 2 দিন শুটিং করার পর থার্ড কি ফোর্থ ডেতে আমার ছবির নায়িকাকে নিয়ে নামলো। আমার সাথে ছিল তখন খলিল ভাই আউটডোরে, খলিল ভাই ছিল, জসিম ছিল, এই পাগলাটা ছিল, আরও সাথে আরও অন্যান্য যারা ছিল 4 জন, ওইখানে 4 জন ফাইটার ছিল। জসিম তখন ফাইটার ছিল, ওরা তখন আমার ওই ছবিতে কাজ করতেছিল। আর টগর ছিল আমার চিফ অ্যাসিস্ট্যান্ট। ছবিতে ওই মেয়েটা যখন স্ট্রেট গাড়িতে করে নামলো, হঠাৎ আমি রুমের মধ্যে বসে আছি, শুনলাম চিৎকার করছে সব মিলে, ফ্লপ ফ্লপ ফ্লপ। আমি বললাম যে কী ফ্লপ বলছো ওরা, তো আমি ঠিক বুঝে উঠতে পারছি না আর কি। তো আমি বাইরে আসছি, একটাই মাত্র বিল্ডিং, সেটার মধ্যে 2টা মাত্র রুম, আর সবগুলো কিন্তু আমরা এই নর্মাল ফ্লোরের মধ্যে ঘুমানো। আমার এই সব আর্টিস্ট, অল জসিম থেকে শুরু করে যারা ছিল নাম করা, এরা সব ওইখানে ফ্লোরের মধ্যে ঘুমিয়ে আছে। কী হয়েছে, আমি বেরিয়ে আসতে যখন দেখতেছে, আবার এই 5-6 জন একসাথে মিলে চিৎকার করে উঠতেছে, ফ্লপ ফ্লপ ফ্লপ। টগর সামনে ছিল, টগর পিছনে চলে গেল, ওইখানে গিয়ে হাঁটুটা করতে বলতেছে ফ্লপ ফ্লপ ফ্লপ। তো আমি তো প্রথম ওরিড হয়ে গেলাম, বলে কি। তো ওই জসিম আগায় আসলাম, বললাম তোরা কী ফ্লপ বলতেছি যে ওস্তাদ, আপনি যেটা বানাতে যাচ্ছেন, এই ছবিতে অভিনয় করতেছি আমরা, কিন্তু এই ছবি আটার ফ্লপ হবে, এটাকে বাঁচানোর কোনো পথ নাই। যে নায়িকা আসছে নামলো, এইটা যদি আপনার নায়িকা হয় তাহলে এই ছবি চলবে না।